16ই জানুয়ারি 1681 রায়গড় কেল্লা। কেল্লায় সম্ভাজি মহারাজের রাজ্যাভিষেকের প্রস্তুতি চলছে, যেখানে পণ্ডিত, অন্য রাজ্যের রাজা ও ইংরেজরাও আমন্ত্রিত। সম্ভাজি নিজের পিতা ছত্রপতি শিবাজী মহারাজের মৃত্যুর পর 1681-তে ছত্রপতির সিংহাসন সামলাতে শুরু করেন। সম্ভাজি জানতেন যে মারাঠা সাম্রাজ্যকে বিরাট মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে লম্বা সংঘর্ষের সম্মুখীন হতে হবে, আর তাই তিনি ঔরঙ্গজেবের দক্ষিণে আগমনের আগে মারাঠা ধনসম্পদ বাড়ানোর সিদ্ধান্ত নিলেন। তারই সাথে তারা ঔরঙ্গজেবের ওপর প্রথম জয় হাসিল করে এক মানসিক দৃঢ়তা স্থাপন করতে চেয়েছিলেন। এইভাবে ছত্রপতি সম্ভাজি মহারাজের প্রথম সৈন্য অভিযান তার পিতারই কল্পনা প্রসূতভাবে শুরু হয়। তারা বোরহানপুরে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। সম্ভাজি 3টি আলাদা সৈন্যদল প্রস্তুত করেন এবং খানদেশের রাজধানী আর দক্ষিণের সবচেয়ে সমৃদ্ধ নগর বোরহানপুরে আক্রমণ করেন। প্রথম 15,000 ঘোড়সওয়ারি সেনার সাথে সরলস্কর হাম্বির রাও মোহিতে বোরহানপুরের জঙ্গলের কাছে পৌঁছলেন। এদিকে কাকার খান, যে সেই সময় বোরহানপুরের রক্ষা করছিল, যখনই তিনি এই হামলার খবর শুনলেন, তৎকালীন সেনা কম থাকার কারণে কাকার আশপাশের নাগরিক সেনাদের একত্র করে হাম্বির রাওয়ের ওপর আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন। যখনই কাকার সেনাদের সাথে নগরের দ্বারপ্রান্ত থেকে বাইরে বেরোলেন, সম্ভাজি 4000 সৈন্যের সাথে পুরনো গর্ত থেকে আচমকা আক্রমণ করল। মুঘল সৈন্যরা এই হামলার জন্য প্রস্তুত ছিল না আর সম্পূর্ণরূপে পরাজিত হয়ে পড়ল। এরপর সম্ভাজি 200 থেকে 300 সৈনিকদের মুখ্য দ্বারের সুরক্ষার জন্য রেখে দিলেন আর বোরহানপুরের সবচেয়ে সমৃদ্ধ এলাকা বাহাদুরপুরার দিকে এগিয়ে চললেন। উনি ব্যবসায়ীদের ঘরের লুটতরাজ আরম্ভ করলেন, যাদের স্থান প্রথম থেকেই তার গুপ্তচর দ্বারা চিহ্নিত ছিল। খুব তাড়াতাড়ি হাম্বির রাওয়ের সেনারাও সম্ভাজির সাথে মিলিত হলেন আর মারাঠা সেনারা সম্পূর্ণ শহরে লুটতরাজ আরম্ভ করল। হাম্বির রাও নগরের সমস্ত প্রবেশদ্বার বন্ধ করে দিলেন, যাতে কেউ হামলার খবর বাইরে বের করতে না পারে। মারাঠারা 3 দিন ধরে ক্রমাগত নগরে লুটতরাজ চালায়। এই লুটতরাজের ফলে তারা প্রায় 2 কোটির মতো সম্পত্তি প্রাপ্ত করে। মারাঠারা নগরের কেল্লার ওপরেও আধিপত্য স্থাপন করে আর কাকার খানকে বন্দী করে নেয়। বোরহানপুরের পরাজয়ের ফলে মুঘল সাম্রাজ্যের অনেক ক্ষতি হয়। এই হারের পর ঔরঙ্গজেব দিল্লি ছেড়ে তৎকালীন দক্ষিণ ভারতে আশ্রয় নেয় আর প্রতিজ্ঞা করলেন যে যতক্ষণ তিনি সম্ভাজি মহারাজ আর মারাঠা সাম্রাজ্যকে নিঃশেষ করতে না পারছেন, তিনি পুনরায় দিল্লি ফেরত যাবেন না। তিনি তার সেনাপতিকে আদেশ দিলেন যে যে কোনো মূল্যে সম্ভাজিকে বন্দী করে তার সামনে নিয়ে আসার জন্য। এখন তো সম্ভা ছত্রপতি মহারাজ হয়ে গেছে, আমাদের সব স্বপ্নে জল ঢেলে দিয়েছে। এবার রাজা রামকে রাজা বানানোর স্বপ্নই রয়ে গেল। আর তার উপরও আমাদের ক্ষমা করে আমাদের নিজেদেরই চোখে আমাদের অনেক ছোট করে দিল। বড় বড় যুদ্ধ তলোয়ার দিয়ে নয়, কৌশলের সাহায্যে জিততে হয়। আর এবার আমার কৌশল সম্ভাজির সাম্রাজ্যের প্রাচীর ধ্বংস করে দেবে। রাজা আমার পুত্র রাজারামই হবে। শুনেছি দাক্ষিণাত্যে নতুন অতিথি এসেছে, শাহজাদা আকবর। যদি ওই ঔরঙ্গজেবের পুত্র আমাদের সঙ্গে মিলিত হয়, তবে সম্ভাজিকে হারানো আরো সহজ হবে। এরপরে সোয়ারাবাই নিজের সহযোগী মন্ত্রীদের সঙ্গে মিলে ঔরঙ্গজেবের পুত্র আকবরকে একটি গুপ্ত খবর পাঠান, যেখানে লেখা ছিল, নবাব পুত্র আকবর, তোমার বাবা তোমাকে শেষ করে দিতে চায়, আর তার থেকে তোমাকে শুধুমাত্র আমরা মারাঠারাই উদ্ধার করতে পারি।
কিন্তু এই কাজ সাম্ভা মহারাজ কখনোই করবে না। যদি আপনি আমাদের সাহায্য করেন সাম্ভাকে গদি থেকে সরানোর জন্য, তাহলে আমরা আর আপনি সারা জীবন দক্ষিণে রাজত্ব করব। এ ছিল সেই আকবর যে নিজের পিতা ঔরঙ্গজেবের নীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আর দক্ষিণে পালিয়ে আসে। বর্তমানে তার একজন শক্তিশালী সহযোগীর প্রয়োজন ছিল, আর সুয়ারাবাইয়েরও প্রয়োজন ছিল একজন সহযোগীর। এই সংবাদের ফলে ভাগ্য তাকে একটা আশা দিল, কারণ আকবর জানত বড় কোনো সহযোগী বা শক্তিশালী সৈন্য ছাড়া সে ঔরঙ্গজেবের সঙ্গে যুদ্ধে জয়লাভ করবে না। দরবারি খবর নিয়ে আসে যে ঔরঙ্গজেবের পুত্র তাদের সঙ্গে একা দেখা করতে চায়, যার জন্য সম্ভাজি প্রস্তুত হয়ে যান। আকবর সম্ভাজিকে সোয়ারাবাইয়ের পাঠানো সমস্ত ষড়যন্ত্রের চিঠির কথা বলে দেয়। যে মুহূর্তে সম্ভাজি এই ষড়যন্ত্রের কথা জানতে পারেন, তিনি তার গুপ্তচরদের সক্রিয় করে দেন। ধীরে ধীরে সমস্ত সত্য সামনে আসার পর সম্ভাজি এই ষড়যন্ত্রে মিলিত অনেক সর্দার ও মন্ত্রীদের কড়া সাজা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ষড়যন্ত্রে সামিল থাকা মন্ত্রী ও সর্দারদের হাতির পায়ে পৃষ্ঠ করা হলো, যা ছিল সেই সময় এক কঠোর শাস্তির প্রক্রিয়া, বিশেষ করে রাজদ্রোহীদের জন্য। আমার সমস্ত কৌশল ব্যর্থ হয়ে গেল। লজ্জায় কাউকে আমি মুখ পর্যন্ত দেখাতে পারছি না। গোটা মারাঠা সাম্রাজ্য আমাকে ছি ছি করছে। বলা হয় মহারানী সোয়ারাবাই লোকলজ্জা আর অপমানের ভয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যা কখনো কেউ ভাবতেও পারেনি। সেই সিদ্ধান্ত ছিল আত্মহত্যার। রাজমাতা সোয়ারাবাইয়ের মৃত্যুর পর সম্ভাজি মহারাজ তার শাসনকালে অনেক গুরুত্বপূর্ণ সৈন্য ও প্রশাসনিক রদবদল করেন, যার ফলে মারাঠা সাম্রাজ্য আরও অধিক শক্তিশালী হয়ে ওঠে। তার সমস্ত নীতি শিবাজী মহারাজের আদর্শে অনুপ্রাণিত ছিল, কিন্তু তিনি নিজের পরিস্থিতি অনুযায়ী অনেক পরিকল্পনা চালু করেন। সম্ভাজি মহারাজের শাসনকালে মারাঠা সাম্রাজ্যকে একসাথে অনেক শত্রুর মোকাবিলা করতে হচ্ছিল: মোগল, পর্তুগালি, সিন্ধি আর ইংরেজ। তাই তিনি তার সৈন্যদলকে আরও সংরক্ষিত এবং আক্রমণাত্মক বানালেন। শিবাজী মহারাজের বিশেষ ধরনের সৈন্যদলকে তিনি আরও উন্নত বানালেন। সৈনিকদের জঙ্গলে, পাহাড়ে বা কেল্লায় থেকে শত্রুদের ওপর আচমকা আক্রমণের প্রশিক্ষণ দিলেন। এই সমস্ত রণনীতির ব্যবহার তারা মোগল, সিন্ধি বা পর্তুগালিদের বিরুদ্ধে অসাধারণভাবে সম্পন্ন করল। পর্তুগালি আর সিন্ধিরা সামুদ্রিক এলাকায় বারবার মারাঠাদের যুদ্ধে আহ্বান করছিল। তা দেখে সম্ভাজি মহারাজ মারাঠা নৌসেনাদেরও শক্তিশালী করেন আর কোঙ্কণ আর গোয়ার তীরে নিজেদের আধিপত্য স্থাপন করেন। সর্দার কানহোজি আংড়েকে মারাঠা নৌসেনার দায়িত্ব দেওয়া হলো, যার ফলে মোগল আর পর্তুগালিদের জাহাজ আটকানোর ব্যবস্থা করা হলো। সম্ভাজি নিজের যুদ্ধে সশস্ত্র আক্রমণ ও লুটতরাজের নীতি নিলেন, যার ফলে মারাঠারা প্রচুর লুটপাট চালায় আর মোগলদের অক্ষম করে তোলে। এই রণনীতির ফলে মারাঠাদের অর্থ ব্যবস্থা উন্নত হয় আর মোগলদের মেরুদণ্ড ভেঙে পড়ে। সম্ভাজি ঘোড়সওয়ারি সেনার সংখ্যা বাড়ালেন আর তাদের অনেক উন্নত হাতিয়ার প্রদান করলেন। সৈনিকদের শত্রুদের নতুন যুদ্ধনীতি আর রণনীতির সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত করা হলো। ধীরে ধীরে সম্ভাজি রাজ্যের সমস্ত শক্তি নিজের হস্তগত করলেন, যাতে বিশ্বাসঘাতকতার ঘটনা আর না ঘটে। বিশ্বাসপাত্র আর অভিজ্ঞ সর্দারদের রাজ্যের মুখ্য দায়িত্বে রাখা হলো। মোগলদের সঙ্গে যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন ছিল, এই জন্য রাজ্যের কর ব্যবস্থাকে আরও দৃঢ় করা হলো। কৃষকদের থেকে বিভিন্ন কর আদায় করা হতে লাগল, যার ফলে মারাঠা সেনাদের আর্থিক সাহায্য হল। সম্ভাজি মহারাজ ইংরেজ, পর্তুগালি ও ডাচ ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেন। তিনি ইংরেজদের সঙ্গে সরাসরি যুদ্ধ করলেন না, কিন্তু তাদের মারাঠাদের বিরুদ্ধে কাজ করতে আটকালেন। সময়টা ছিল 1683 সাল, যখন গোয়ার আকাশে আর এক নতুন সূর্য উদয় হচ্ছিল। পশ্চিমী তটের ওপর বেড়ে ওঠা ইংরেজি আধিপত্য কমানোর দরকার ছিল।
সম্ভাজি মহারাজ জানতেন যে যদি পর্তুগালিদের এখানেই না আটকানো হয় তাহলে তারা মারাঠা সাম্রাজ্যের ওপর বিপদ নামিয়ে দিতে পারে। আর এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তিনি এক নতুন সিদ্ধান্ত নিলেন, গোয়াতে আক্রমণ। গোয়ার কেল্লা শুধু একটা পাথরের প্রাসাদ নয়, ওটা আমাদের একটা শক্তির নিদর্শন। আমরা মারাঠারা কারোর দাস হতে পারবো না। আজ আমরা এদের দেখিয়ে দেব যে আমাদের তেজ কত ভয়ঙ্কর হতে পারে। তাহলে বলো, পার্বতী পতে, হর হর মহাদেব। এই যুদ্ধে মারাঠারা সম্পূর্ণভাবে জয়ী হতে পারে না, কারণ পর্তুগালিরা ইংরেজ এবং মোগলদের থেকে সাহায্য চেয়েছিল। যখন ঔরঙ্গজেব জানতে পারলেন যে মারাঠা সৈন্যরা গোয়ায় আক্রমণ করছে, তখন তিনি তার এক বড় সেনাপতি খান জাহাঁ বাহাদুরকে মারাঠাদের বিরুদ্ধে পাঠালেন। যখনই খবর পাওয়া গেল যে এক বিরাট মোগল সৈন্যদল দক্ষিণের দিকে অগ্রসর হয়েছে, তখন সম্ভাজি মহারাজকে রণনৈতিকভাবে পিছিয়ে যেতে হল। তিনি এই সিদ্ধান্ত এই কারণে নিলেন কারণ মুঘলদের সঙ্গে সরাসরি সংঘাত সেই সময় ঝুঁকিপূর্ণ হতে পারত। মহারাজ সিন্ধিরা কোঙ্কনের জন্য সবথেকে বড় বিপদ। যতক্ষণ এই কেল্লা রয়েছে তারা সামুদ্রিক রাস্তায় আমাদের আক্রমণ করতে থাকবে। কোনো কেল্লাই অভেদ্য হয় না, শুধু সঠিক স্থানে আঘাত করতে হয়। এই লড়াই শুধু কেল্লা নিয়ে নয়, এটা মারাঠাদের গৌরবের লড়াই। জঞ্জিরার কেল্লা কঠিন ছিল, কিন্তু মারাঠাদের উদ্দেশ্য ছিল আরো কঠিন। রাতের অন্ধকারে মারাঠা সৈন্যরা সমুদ্রের পথে চলতে শুরু করেন। কিন্তু শত্রুরা শুরু থেকেই প্রস্তুত ছিল। মারাঠা সৈন্যরা কেল্লার ওপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু সিন্ধি সেনাদের মারাত্মক প্রত্যুত্তরে যুদ্ধ আরো কঠিন হয়ে ওঠে। কিছু মাস পরে জঞ্জিরা কেল্লার ভেতর সৈনিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। খাদ্য আর অস্ত্র কম থাকায় তারা দুর্বল হয়ে পড়তে থাকে। সম্ভাজি নিজের পরিকল্পনায় সাফল্য পাচ্ছিলেন, কিন্তু তখনই মোগলরা দক্ষিণে আক্রমণ করে, যার ফলে আরও একবার মারাঠাদের পিছিয়ে আসতে হয়। 1686 সালে জঞ্জিরার যুদ্ধে পরাজয়ের পর সম্ভাজি মহারাজ নিজের যুদ্ধনীতি পাল্টালেন, আর এখন তার মূল উদ্দেশ্য মুঘল সাম্রাজ্যের পতন ছিল। এই সময় ঔরঙ্গজেব দক্ষিণ ভারতের ওপর নিজের সম্পূর্ণ দৃষ্টি রেখেছিলেন, আর তারাও সম্পূর্ণভাবে মারাঠাদের শেষ করে দিতে চেয়েছিলেন। 1686-তে ঔরঙ্গজেব বিজাপুরের আদিল শাহ সাম্রাজ্যের ওপর আক্রমণ করে। বিজাপুর কেল্লা, যা একসময় শিবাজি মহারাজের সহযোগী ছিল, এখন দুর্বল হয়ে পড়েছিল। সম্ভাজি মহারাজ বিজাপুরকে সাহায্য করার প্রচেষ্টা করলেন, কিন্তু ঔরঙ্গজেবের বিশাল সৈন্য দল অবশেষে বিজাপুরের ওপর জয়লাভ করে। এখন বিজাপুরের পতনের পরে মারাঠা সাম্রাজ্য মুঘলদের বিরুদ্ধে দুর্বল হয়ে পড়েছিল। 1687 সালে ঔরঙ্গজেব গোলকুন্ডার কুতুবশাহী সাম্রাজ্যের উপর আক্রমণ করে। গোলকুন্ডা একটা শক্তিশালী রাজ্য ছিল, কিন্তু মুঘল সৈন্যরা এই যুদ্ধেও জয়লাভ করে। এই যুদ্ধের ফলাফলের পর মারাঠাদের জন্য আরও একটা সংকট উৎপন্ন হলো, কারণ এখন সম্পূর্ণ দক্ষিণে মুঘলদের নিয়ন্ত্রণ বেড়েই চলেছিল। এবার মুঘলদের পরবর্তী লক্ষ্য সম্ভাজি মহারাজ এবং মারাঠা সাম্রাজ্যই ছিল। সম্ভাজি মহারাজ বুঝতে পারলেন যে যদি মারাঠাদের বাঁচাতে হয় তাহলে এবার তাকে আরও মারাত্মক পরিকল্পনা করতে হবে। 1687 সালে সম্ভাজি মহারাজ মোগলদের বেড়ে চলা শক্তিকে কম করতে বিদর্ভের অনেক অংশে আক্রমণ করার পরিকল্পনা করেন। উনি তার সেনাপতিদের বিভিন্ন দিকে পাঠালেন, যাতে মুঘল সেনাদেরও আলাদা আলাদা করে দেওয়া যায়। রায়গড় থেকে সেনারা বেরিয়ে প্রথমে চান্দার দিকে গেল।
তারপর আরও খানিকটা এগিয়ে অমরাবতী ও ওয়ার্ধায় আক্রমণ করল। মারাঠা সৈন্যরা খুবই চটজলদি আক্রমণ করল আর অনেক মুঘল ঘাঁটি ধ্বংস করল। ১৬৮৮ সালে মুরলীঘাট বিদর্ভের অন্যতম মূল রাস্তার মধ্যে একটি ছিল, যেখান থেকে মুঘলরা দক্ষিণে সৈন্য সহায়তা পেত। সম্ভাজি মহারাজ নিজের গেরিলা যুদ্ধনীতি প্রয়োগ করে মুঘল সৈন্যদের ওপর আচমকা আক্রমণ করেন। মারাঠারা রাতে আক্রমণ করেছিল, মুঘল শিবিরে আগুন লাগিয়ে দিয়েছিল আর অগণিত মুঘল আধিকারিকদের হত্যা করেছিল। মুঘল সৈন্যরা সম্ভাজিকে আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু মারাঠাদের তীক্ষ্ণ যুদ্ধনীতির সামনে তারা দুর্বল হয়ে পড়ে। সম্ভাজি মহারাজের সৈন্যরা মুরলীঘাটের কাছাকাছি অনেক ছোট কেল্লায় নিজেদের আধিপত্য বিস্তার করে। এই যুদ্ধ জয় মারাঠাদের জন্য এক বড় জয় ছিল, কারণ এর ফলে মোগলদের দক্ষিণ ভারতের ওপর দখল দুর্বল হয়ে পড়ে। এই সময় মোগল সেনাপতি মকরন্দ পাণ্ডে আর হামিদ উদ্দিন খান সম্ভাজিকে ধরার জন্য অনেকবার অভিযান চালান, কিন্তু সম্ভাজি মহারাজ নিজের তীক্ষ্ণ বুদ্ধি আর গেরিলা যুদ্ধ নীতি দিয়ে প্রতিবার মোগলদের চমকে দেন। তিনি বারবার নিজের আশ্রয় বদলাতে থাকেন আর কখনো পাহাড় থেকে অথবা কখনো জঙ্গল থেকে যুদ্ধ করতে থাকেন। মুঘল সেনারা সংখ্যায় অনেক ছিল, কিন্তু তারা মারাঠাদের গেরিলা যুদ্ধের ফলে দুর্বল হয়ে পড়ে। মারাঠা ঘোড়সওয়ারি সেনারা বারবার মোগলদের ঘাঁটিতে আক্রমণ করে আর তাদের খাদ্যদ্রব্যে লুটতরাজ চালায়। এর ফলে মোগলদের যুদ্ধনীতি অসফল হয়ে যায় আর তারা বিদর্ভে কোনো বড় জয় লাভ করতে পারে না। বিদর্ভে পরাজয়ের পর ঔরঙ্গজেব তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি মকরন্দ খান আর নবাব নসরুল্লাহ খানকে এক গোপন অভিযানে পাঠালেন। সম্ভাজি মহারাজকে অন্যভাবে ধরার পরিকল্পনা করা হল। ঔরঙ্গজেব মোগল সাম্রাজ্যের অন্তর্গত থাকা রাজ্যগুলিকে নির্দেশ দিলেন যে তারা যেন মারাঠাদের যে কোনোভাবে দুর্বল করে দেয়। তিনি তার গুপ্তচরদের মারাঠা সাম্রাজ্যে পাঠালেন, যাতে তিনি সম্ভাজি মহারাজের গোপন আশ্রয় সম্পর্কে খবর পান। কিন্তু সম্ভাজির ভাগ্য থেকে বিশ্বাসঘাতক তখনও বিদায় নেয়নি। ওরা দুজনেই মুহূর্তে সঙ্গমেশ্বরে আছে। সুযোগ বুঝে আমি তোমায় সংবাদ পাঠাবো। সম্ভাজি মহারাজ তার প্রিয় মিত্র কবি কলসের সাথে সঙ্গমেশ্বরেই ছিলেন। তারা দুজন ওই সঙ্গমেশ্বরে এক গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য ছিলেন, যার জন্য তারা পুনরায় ৩১শে জানুয়ারি ১৬৭৯ সালে সম্ভাজি রায়গড়ের জন্য বেরোচ্ছিলেন। এই সময় তার শালা গনৌজি শিরকে সম্ভাজিকে ধরার জন্য জাল পাততে লাগলেন। গনৌজি সম্ভাজিকে মিথ্যে কথা বললেন যে এখানকার লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। তখন তার এলাকার লোকের সঙ্গে দেখা করার জন্য সম্ভাজি প্রস্তুত হলেন। এই সময় তিনি তার সেনাদের এক বড় অংশ রায়গড়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলেন আর মাত্র ২০০ সৈনিককে রেখেছিলেন নিজের সুরক্ষার জন্য। এরপর পরিকল্পনা অনুযায়ী এই কথা গনৌজি তাড়াতাড়ি মুঘল সেনার সর্দার মুকররব খানকে পাঠিয়ে দিলেন। যখনই সম্ভাজি আর কবি কলস গুপ্ত পথ দিয়ে বেরোচ্ছিলেন, খবর পাওয়া মাত্রই মুকররব খান তার ৫০০ সৈনিক সহ সম্ভাজি আর কবি কলসের ওপর আক্রমণ করে দেয়। আজ আমরা মারাঠারা রক্তহোলি খেলব, ধ্বংস করবে সবাইকে, হর হর মহাদেব। শেষ নিঃশ্বাস পর্যন্ত মারাঠারা মুঘলদের সঙ্গে লড়াই করল, কিন্তু শেষ পর্যন্ত মুঘল সেনারা মারাঠা সেনাদের হত্যা করে। দুর্ভাগ্যবশত মুঘল সেনারা ছত্রপতি সম্ভাজি মহারাজ আর কবি কলসকে বন্দী করতে সক্ষম হয়। ওদেরকে বিবস্ত্র করে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখো। এমন ভাবে ক্ষতবিক্ষত করো যাতে ওদের আর্তনাদ শোনা যায়। তোমার কি যন্ত্রণা হয় না?
ওর সঙ্গীকে মেরে ফেলো, দেখি তারপরে ও কি করে চুপ করে থাকে। ঔরঙ্গের কন্যা জেব-উন-নেসার আদেশ নাসিরউদ্দিন কবি কলশকে হত্যা করেন। অবশেষে আমার এত বছরের প্রার্থনা সফল হলো। উৎসব কর ঔরঙ্গ, আমার হাত দুটো বন্দি, না হলে তুই আর তোর প্রার্থনা আমি এই মুহূর্তে ধ্বংস করতাম। সেটা তো এক্ষুনি বোঝা যাবে। খালি আল্লাহর কাছে একটাই অভিযোগ আছে যে উনি শিবাকে আমার সাথে দেখা করার আগেই তুলে নিলেন, না হলে ওকেও এভাবেই মারতাম। নিজের ওই নোংরা মুখে ওনার নামও নিবি না ঔরঙ্গ, না হলে তোর ওই শরীরটা খুঁজে পাওয়া যাবে না। ওর ওপর এত অত্যাচার করো যে ও নিজে মৃত্যু প্রার্থনা করে, কিন্তু তাও ওকে প্রাণে মারবে না। ওর হাতের আঙুলগুলো থেকে এক এক করে সব নখ উপড়ে ফেলো। এত অত্যাচার করা সত্ত্বেও লোকটা এইভাবে চুপ করে আছে কি করে? বিগত 5 দিন ধরে এত অত্যাচার সত্ত্বেও ও কিন্তু একটা কথাও বলেনি। ঔরঙ্গজেব তার চিৎকার শোনার জন্য মুকাররব খানকে তার চোখ তুলে নেওয়ার আদেশ দিলেন। দিন কাটতে লাগলো। মোগল আমাদের ছাবার চিৎকার শোনার জন্য তাকে অনেক যন্ত্রণা দিল। রোজ কাঁটাওয়ালা চাবুক দিয়ে তার চামড়া তোলা হতো, কখনো গরম ফুটন্ত জল তার আঘাতের ওপর ঢালা হতো। পাথর দিয়ে তার আঘাত লক্ষ্য করে মারা হতো। অমানবিকতার সমস্ত সীমা মোগলরা অতিক্রম করেছিল। স্বীকার করলাম আমি তোমাদের মারাঠা সিংহদের। অনেক ক্ষমতা থাকে তোমাদের মধ্যে। হেরে গেছে এই আলমগীর সম্ভার সামনে। তুমি জিতে কবে ছিলে? এসব ছাড়ো সম্ভা, সন্ধি করো, আমি তোমাকে ছেড়ে দেব। শুধু শর্ত এটাই যে তুমি ইসলাম কবুল করো, আমাদের দিকে চলে এসো। ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব, যদি তুমি তোমার কন্যার সাথে নিকার কথাও বলতে, তাও তার মুখে থুতু দিয়ে অস্বীকার করতাম। তোর সবকিছুই তো কেড়ে নিয়েছি, শুধু ওই জিভটুকুই বাকি আছে। নবাব খান, ওর জিভ কেটে নাও। অবশেষে ৩৯ দিন পর্যন্ত ঔরঙ্গজেবের অহংকার মাটিতে মিশিয়ে দেওয়ার পর ১১ই মার্চ ১৬৭৯ সালে সম্ভাজি মহারাজ মা ভবানীর কোলে ঠাঁই পেল। মোগলরা আসল অমানুষিকতার পরিচয় তো এবার দিল। তারা সম্ভাজি মহারাজের মৃত শরীরকে রোজ টুকরো টুকরো করে ফেলতে লাগল। মন
না ভরলে ওনার ধর থেকে মাথা আলাদা করে গোটা শহরে তা নিয়ে পরিক্রমা করে এবং শেষে তার মৃতদেহাবশেষ নদীতে ফেলে দেওয়া হয়। কিন্তু পাশের গ্রামবাসীরা মহারাজের শরীরকে একত্রিত করে তাঁর অন্তিম সংস্কার করেন।